সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও জীবের প্রতি সদয় থাকার আহ্বান। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে, একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে, বিভিন্ন জীবজন্তু পশু পাখি এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। 100 মিটার স্প্রিন্ট এবং চমৎকারভাবে তিনি ফার্স্ট হয়ে গেলেন আজকের দ্রুততম 100 মিটারের। নতুন কুড়ির প্রথম আসরে দ্রুততম বালক খুলনার জাকির, বালিকা ঢাকার মারিয়া। ফুটবলে সিলেটের ছেলে ও রংপুরের মেয়েরা চ্যাম্পিয়ন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ বেনজির সহ 41 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু। গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। হামে প্রাণ গেল আরও 5 জনের, আক্রান্ত 1100-র বেশি। ডেঙ্গুতে 1 জনের মৃত্যু। মৌসুমের রেকর্ড প্রায় 550 ভর্তি। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। বিদ্যুতের প্রিপেইড মিটারের চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পেও গ্যাস সংকট। বাসায় পাল্টে গেছে খাবারের সূচি। আগামী সপ্তাহে সমাধানের আশা। এবং 1 যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু। 18 মাসের মধ্যে উৎপাদন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রী। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের সহযোগিতার ঘোষণা দেন সরকার প্রধান। নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জীবের প্রতি সদয় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। শ্রাবণের মেঘ ভেদ করে গগনবিদারী আওয়াজ স্টেডিয়াম জুড়ে। সরকার প্রধানের আগমনে বনানীর আর্মি স্টেডিয়ামের গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষুদে শিক্ষার্থী এবং প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাঠে বসে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন সরকার প্রধান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শিশু কিশোররা আগামীর ভবিষ্যৎ। তারা নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারলে দেশ এগিয়ে যাবে। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুল, কলেজ ও বাড়ির আশেপাশে গাছ রোপণের আহ্বান জানান সরকার প্রধান। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শিশু কিশোরদের অবদান রাখতে আহ্বান জানান তারেক রহমান। সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। খেলাধুলার পাশাপাশি যে কোনো ইভেন্টে কেউ আগ্রহী হলে সরকার সেই সব শিশু কিশোরদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
স্টেডিয়ামে সাধারণের উপস্থিতি আর মাঠে খেলোয়াড়দের প্রতিযোগিতার মনোভাবই প্রমাণ করে পৃথিবীতে খেলা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। আর সেই খেলায় যদি হয় জীবন ধারণের ভরসা, তবে পরিবার পাবে আর্থিক সচ্ছলতা। তাই প্রধানমন্ত্রী বলছেন, এই খেলাকে যারা পেশা হিসেবে বেছে নেবেন তাদেরকে সহযোগিতা করবে তার সরকার। তাই শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানালেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন ফাহিম ইসলাম, যাচ্ছি তার কাছে। ফাহিম, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ টেলিভিশনে নতুন করি যেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতা 1976 সাল থেকে এবং 77-এ মেজর জিয়াউর রহমান যখন মূলত দায়িত্ব গ্রহণ করেন চিফ মার্শাল হিসেবে, তখন থেকে কিন্তু এটি আসলে খুব ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। তার সন্তান এখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে নতুন করি একদম মাঠে স্পোর্টস হচ্ছে। কি হচ্ছে, কিভাবে হচ্ছে? প্রথমবারের মতো নতুন করে স্পোর্টস যাত্রা শুরু করেছে এবং এই যে নতুন করে স্পোর্টসে সেখানে সরকার কিন্তু অভূতপূর্ব একটা সাড়া পেয়েছে। সারা বাংলাদেশ থেকে গেল 2রা মে প্রধানমন্ত্রী সিলেট থেকে এই নতুন করে স্পোর্টসের শুভ উদ্বোধন করেন সারা বাংলাদেশে একযোগে। সেখান থেকে কিন্তু আসলে নতুন করে যাত্রা প্রায় 4 মাসের মতো এই প্রতিযোগিতা বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে বড় প্রতিযোগিতা এটাকে বলা যেতেই পারে। সেখানে আসলে 1,68,000-এরও বেশি সরকারের যে নথি, সেই নথিতে 1,68,000-এরও বেশি কিন্তু আসলে শিশু কিশোর 10 থেকে 14 বছর যাদের বয়স, তারা কিন্তু আসলে এখানে ইয়ে করেছে এবং তাদের নিয়েই কিন্তু আসলে ইয়ে হয়েছে। এবং এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কি ডিসিপ্লিন ছিল এখানে? 8টি ডিসিপ্লিন ছিল। সেই 8টি ডিসিপ্লিনে বিভিন্ন, যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা সহ আরও যে আমরা ডিসিপ্লিনগুলো যদি দেখি, অ্যাথলেটিক্স, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্টের মতো 8টি ডিসিপ্লিন ছিল। এবং এই ডিসিপ্লিনগুলো থেকে সারা বাংলাদেশ থেকে আসলে ফুটবলার এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে ক্রীড়াবিদরা, ক্ষুদে ক্রীড়াবিদরা কিন্তু অংশ নিয়েছে। এবং এখানে কিন্তু আসলে একটা বয়স সীমা দেওয়া ছিল, 10 থেকে 14 বছরের বেশিও না কমও না, এই বয়স সীমার মধ্যে ক্রীড়াবিদরা কিন্তু আসলে অংশ নিয়েছেন। এবং এই যে বয়স সীমাটা দেওয়া হয়েছে যাতে আসলে ভবিষ্যতে যাতে বাংলাদেশের যে পাইপলাইনে ক্রীড়াবিদরা যে পাইপলাইনটা সমৃদ্ধ করতে পারে, সেখানে আসলে এই বয়স সীমাটা দেওয়া হয়েছে। এবং এই যে বয়স সীমা, সেই বয়স সীমার কারণে কিন্তু আসলে ক্ষুদে ক্রীড়াবিদরা কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং আমরা যদি আরও একটি কার্ড দেখতে চাই, যেখানে আসলে বাছাই প্রক্রিয়া কিন্তু 4 ধাপে, উপজেলা, জেলা এবং আঞ্চলিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে কিন্তু আসলে এই ক্রীড়াবিদরা চলে এসেছেন। এবং বিশাল ব্যাপার, 1,68,646 রেজিস্ট্রেশন করেছিলেন। এবং কি 4টি বাছাই পর্বে কিন্তু আসলে ধাপে কিন্তু আসলে পেরিয়ে তারা কিন্তু জাতীয় পর্যায়ে এসেছেন। এবং এই জাতীয় পর্যায়ে কিন্তু তারা যে ঢাকার যেই আর্মি স্টেডিয়ামে, সেখানে প্রধানমন্ত্রীর সামনে কিন্তু শেষ দিনের যে খেলাটা, সেই খেলাটা হয়েছে। এবং সেখানে দুটি ফুটবল ম্যাচ এবং কি অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় আকর্ষণীয় যেই ইভেন্টটি 100 মিটার, সেটা আসলে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসেই কিন্তু দেখেছেন। আসলে এইখানে আসলে যে আঞ্চলিক পর্যায়ে কিন্তু উপজেলা থেকে আসলে যখন বিভাগীয় জাতীয় পর্যায়ে চলে আসে, তখন আঞ্চলিক পর্যায়ে আসলে ফলাফলটা হয়, যেখানে আসলে রাজশাহী বালক বিভাগের আসলে আমরা যদি যে ম্যাচগুলো আসলে প্রধানমন্ত্রী দেখেছেন, সেগুলো নিয়ে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা আমরা দেখে আসি। আঞ্চলিক অঞ্চলের জাকির হোসেন ও দ্রুত বালিকার খেতাব জিতেছেন ঢাকা বিভাগের মারিয়া। বিকেলে ঢাকা আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা। এর আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর গড়িয়ে বিকেল, আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেস পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভোঁ দৌড়। 100 মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুলচেরা বিশ্লেষণ শেষে দেখা যায় নতুন কুড়ির নতুন রানী মারিয়া। মাঠে বসে পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে সঙ্গে স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়জোড়। অল্প সময়ের মধ্যেই নতুন কুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। ফিনিশিং লাইন টাচ করতেই সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান সরকার প্রধান। তারেক রহমানকে এত কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি। সেখানে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে শিরোপা জেতে রংপুর নারী দল। আর বালক বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল, ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়েছে তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। জাফর, প্রতিবেদনটা দেখছিলাম, জি। আসলে খুদে ক্রীড়াবিদদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবং আরেকটি বিষয়, এবার যে পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে, যেভাবে করে এটি আনন্দ মুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হলো, সামনের বছরের পরিকল্পনায় নিশ্চয়ই আরো নতুনত্ব আসতে যাচ্ছে। অবশ্যই, শুধু সামনের বছর না, এই বছর নিয়েও কিন্তু আসলে সরকারের পরিকল্পনা রয়েছে। আসলে এই যে এখানে যেই ক্রীড়াবিদরা অংশ নিয়েছে, বিজয়ী হলেন তারা কি করবেন সামনে, একটা প্রশ্ন আসতেই পারে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে ক্রীড়াবিদরা যেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছেন বা উপজেলা বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এসেছেন, তাদের নিয়ে সরকারের একটা বড় পরিকল্পনা আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আঞ্চলিক যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করানো হবে এবং সরকারি উদ্যোগে কিন্তু তারা আসলে সেখানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও করবেন। এবং কি সামনের বছর, এই বছর এবং সামনের বছর সিজন 2 যেটা নতুন করে স্পোর্টসের, সেই সিজন 2টা আমরা যদি একটু দেখি, সেখানে কিন্তু আসলে দুটো ডিসিপ্লিন আরও নতুন করে যুক্ত হতে যাচ্ছে, ভলিবল এবং টেবিল টেনিস। এই দুটো ইনডোরের যে খেলা সেটা আসলে যুক্ত হতে যাচ্ছে এবং বাছাই প্রক্রিয়াটা কিন্তু আরও রুট লেভেলে, আরও আঞ্চলিক পর্যায়ে চলে গেছে। আসলে আমরা এবারও দেখেছি প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক খেলোয়াড় এসেছেন। সেই সারা পেয়ে আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে এই যে প্রতিযোগিতাটা, সেটা কিন্তু আসলে ইউনিয়ন পর্যায়ে তারা নিয়ে যেতে চান এবং ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা, এরপরে আঞ্চলিক পর্যায়ে, এরপর জাতীয় পর্যায়ে। আসলে এই যে ক্রীড়াবিদরা যে আসবেন, বাংলাদেশের দীর্ঘদিনের একটা আক্ষেপ অলিম্পিকের, হ্যাঁ, পাইপলাইনে নাই বা ক্রীড়াবিদরা আসলে একটা সময় গিয়ে খেলা ছেড়ে দেয়, সেটাও কিন্তু আসলে এই সরকার মাথায় রেখেছে। এবং অলিম্পিকের একটা যে গোল্ড মেডেলের যে একটা শূন্যতা বাংলাদেশের, এবং এশিয়ান গেমসে আমরা সবসময় খারাপ করি, এই যে শূন্যতাগুলো, সেগুলো আসলে কাটানোর জন্য এখান থেকে কিন্তু আসলে প্লেয়াররা গিয়ে পাইপলাইন সমৃদ্ধ করে আসলে ভবিষ্যতে এগিয়ে যাবে। এবং আরেকটি বড় বিষয় যেটি দেখলাম, স্টেডিয়ামে কিন্তু একটি স্লোগান আছে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। ক্রীড়াবিদদেরকে পেশাজীবী হিসেবে একটা স্বীকৃতির প্রচেষ্টা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা সবাই জানি যে আসলে ক্রিকেট, ফুটবল ছাড়া বাংলাদেশের অন্যান্য যে খেলাগুলো, সেগুলো কিন্তু আসলে অত বেশি একটা লাইমলাইটে আসে না। সেই জন্য সরকারের এমন উদ্যোগ, যেখানে আসলে এই যে বাইরের যে ডিসিপ্লিনগুলো রয়েছে, সেখানের যে খেলোয়াড়রা আসলে পেশা হিসাবে খেলাটাকে নিতে পারে, সেই উদ্যোগটা কিন্তু সরকার করতে চায়। ধন্যবাদ ফাহিম আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফাহিম, জানাচ্ছিলেন আজকে যে নতুন করে প্রতিযোগিতা যেটি হলো স্পোর্টসের, সেই ফাইনাল প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবেও জড়িত ছিল আওয়ামী লীগ। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহা সমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে, তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। মেটিকুলাস ডিজাইনে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন,
তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন। একদম পরিকল্পনা মাফিক তাদের উপর আক্রমণটা করা হয় এবং সেখানে সাউন্ড গ্রেনেড বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে। শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেই আমরা ইনভেস্টিগেশন করছি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 2024 সালে 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। রক্তাক্ত জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্থগিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তবে সব কিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24 27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে নেব হাসান ওয়ালির প্রতিবেদনে। হামলা মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম। মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে হচ্ছে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে 9121 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় 2536 জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 210 জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। 27 থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে, এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানের দাবানল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং
দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারাগাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল ভোগ করছে তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই বিপ্লব, স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সংস্কারের প্রশ্নে বর্তমান সরকার অসহিষ্ণু আচরণ করছে। রহমান প্রবন্ধকার এবং আজকের অনুষ্ঠানে কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এ কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, বুধবার সকাল 11টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি। এ সময় তফসিলের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাক্ষাৎ শেষে সোমবার সংসদ সচিবকে চিঠি পাঠায় ইসি। চিঠিতে বলা হয়, সংবিধানের 123 অনুচ্ছেদের দফা 2-এর বিধান অনুসারে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় 90 দিনের মধ্যে তা পূর্ণ করতে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। রাতের সময় আরও থাকছে। 5 আগস্ট ডবল মোরিং থানা থেকে লুট হওয়া 2টি 9mm পিস্তল উদ্ধার। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় উৎপাদন শুরু হবে, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলটি 2 দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় 800 একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে 2,467 কোটি টাকা। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China.
as not finished goods but as raw materials, as fabric, as accessories. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে, 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Investors, let me be clear, Bangladesh is open for business. Under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA, we are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. At the same time, great efforts will be made to attract high-quality enterprises from around the world. চায়না ইকোনমিক জোন যদি আনোয়ারায় বাস্তবায়িত হয়, তাহলে বিদেশি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে যেমন গড়ে উঠবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতি ও কর্মসংস্থানে। চায়না ইকোনমিক জোন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হাম ও উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে আরও 5 জন, নতুন করে আক্রান্ত 1105 জন। হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে দেশ। আক্রান্ত এলাকায় বিশেষ টিকা ক্যাম্পেইনের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গুতে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 546 জন। মনির হোসাইনের রিপোর্ট। সংক্রমণ শুরুর কেটে গেছে 4 মাস, কিন্তু দেশে হাম শনাক্তের চিত্র এখনও একই। এ সময়ে আক্রান্ত 1.5 লাখের কাছাকাছি আর মৃত্যু ছাড়িয়েছে 800। স্বাস্থ্য অধিদপ্তরের গত 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রতিদিনই আক্রান্ত হাজারের ঘরে, আর বাড়ছে মৃত্যুর তালিকাও। 10 দিনে নিশ্চিত হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 40-এর বেশি। এদিকে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা দেখছেন চিকিৎসকরা। হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় অধিক মৃত্যু হলেও এ চিকিৎসক বলছেন, হামে শ্বাসকষ্টের মানেই শুধু নিউমোনিয়া নয়, সংক্রমণ ঘটতে পারে হার্টেও। যদি কখনো শ্বাসকষ্টের সাথে দেখা যাচ্ছে কাশি হচ্ছে এবং কোনোভাবেই সে কাশিটা কমছে না এবং অক্সিজেন ফল করে যাচ্ছে, আমাদের হার্ট ইনফেকশনও চিন্তা করতে হবে। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য আমাদের নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রেন ইনফেকশান, কানে ইনফেকশান, হার্টে ইনফেকশান, অন্ধত্ব, এর পাশাপাশি দীর্ঘমেয়াদী যে জটিলতা, স্নায়ুতন্ত্রের জটিলতাও কিন্তু হতে পারে। তাই হাম সেরে যাওয়ার পরেও এই রোগীগুলোকে অবজারভেশনে রাখা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছে দেশ। বলেন, হামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন বলেও মনে করেন তিনি। বর্তমানে যেসব এলাকায় রোগী পাওয়া যাচ্ছে, সেসব এলাকা চিহ্নিত করে টিকার বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ বিশেষজ্ঞের। হাম বিভিন্ন বয়সে হচ্ছে। আমরা যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত টিকা দিয়েছি, এর বাইরেও হচ্ছে। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে গেছে, টিকা তার ধারে কাছেও নেই। সেই কারণে এত দীর্ঘদিন ধরে হাম হয়ে আসছে এবং হামের মৃত্যু হচ্ছে। যতদিন পর্যন্ত টিকাহীন কোনো মানুষ থাকবে, সেটা যে কোনো বয়সেরই হতে পারে, তাহলে এই হামটা হতে থাকবে। আমরা একটা দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছি হামের। যেখান থেকে রুগী আসতেছে সেই এলাকাগুলোতে বিশেষ টিকা ক্যাম্পেইন করা, এটা যদি করা যেত তাহলে হয়তোবা এটা সংক্রমণটা একটা প্রতিরোধ করার সুযোগ সৃষ্টি হতো। পাশাপাশি সারা দেশে হামের টিকাদান ক্যাম্পেইনের সাফল্য নিয়েও জরিপ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল, পরবর্তী পরিদর্শন এবং ত্রুটি সংশোধনের অগ্রগতি পর্যালোচনা করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবজাতক ও মাতৃসেবায় নিরাপত্তা নিশ্চিত করা
ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে হাসপাতালটিকে। এই শর্তের কোনোটি লঙ্ঘন হলে লাইসেন্স আবারও স্থগিত বা বাতিল করা হতে পারে। গত জুনে হাসপাতালটি 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় এর লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার, নার্স এবং আমাদের হাসপাতালে যারা আছেন সবাই, সেবাকর্মী যারা আছেন, আমরা সকলেই প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আপনাদের চিকিৎসা সেবা এবং অন্যান্য সকল সেবা কার্যক্রম যাতে শুরু করতে পারি। রাতের সময় আরও থাকছে। ভারতে জেনজি আন্দোলনে নতুন মোড়। মামলা প্রত্যাহার না করলে কাল থেকে ফের রাজপথে নামার হুঁশিয়ারি ককরোচ পার্টির। মোদি সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ। আগামী অক্টোবর বা নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত লক্ষ্য অর্জন করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। বিগত সরকারের রেখে যাওয়া 56,000 কোটি টাকার বকেয়া বিল পরিশোধে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। We have recently declared a policy of renewable energy, and our government target is 10,000 megawatt in these 5 years. The last government left behind 56,000 crore taka unpaid. Plus, and we are also paying daily bills, and these are based basically on the subsidy. I think trial and error and nuclear power, it will come around October, November. এবার বাণিজ্যের সংবাদ। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসেই গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর করা হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ, আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন 1500 টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন 1269 টাকা। বাকি 231 টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত 25শে মে সরকারের 100তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ের অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো এসব মরণ, আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল, মিটারের বিল নিবেই কেন রে ভাই?
বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের সংকট কাটছেই না, দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। পাম্পে দীর্ঘ অপেক্ষার ভোগান্তির পরও চাহিদা মতো মিলছে না গ্যাস। অনেক এলাকায় বাসা বাড়িতে জ্বলছে না চুলা। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন সমাধানের জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। দুপুর গড়িয়ে গেলেও লাইনে গ্যাস নেই। পরিবারের মুখে খাবার তুলতে রান্না করা হচ্ছে ইলেকট্রিকের চুলায়, কিন্তু গ্যাসের সংযোগ ও ইলেকট্রিকের চুলা দুটোর বিলি টানতে হচ্ছে রাজধানীর মগবাজারের এই পরিবারটিকে। চূড়ান্ত মাত্রায় খারাপ, মানে আমরা মনে হয় গ্যাসের চুলাটা টাচও করতে পারি নাই। প্রত্যেক মাসে তো প্রায় 2000 টাকার মতো আমাদের লাইনের বিল দেওয়া হচ্ছে, আবার ইলেকট্রিক এটা আমাদের এক্সট্রা একটা খরচ। গ্যাস সংকটের ভোগান্তিতে রাজধানীর সিএনজি পাম্পগুলো, ফিলিং স্টেশনের বাইরে সড়কে যানবাহনের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা স্থবির আয়ের চাকাও। গাড়ির জমা ও পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সিএনজি অটোরিকশা চালক সহ পরিবহন নির্ভর সবাই। গ্যাসের সংকট আমি গাড়ি চালাইতে পারি না, জমা ফুল দিতে হয়, মালিকের তা দিয়েটি আমার থাকে না। সারাদিন চলবে না, এতে দেখা যাচ্ছে যে 2টা-3টা পর্যন্ত চলবে। গ্যাসের সমস্যা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো লাইনে ছিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি জানায় বেশিরভাগ স্টেশনেই মিলছে না গ্যাসের চাপ। কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না, আবার রাতের বেলা পাচ্ছে। কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু স্টেশনে 1-2 পিএসএ পাচ্ছে, তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। তবে আগামী সপ্তাহে গ্যাসের এই সংকট কাটবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা করছে সরকার। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এছাড়া 1 বছরের মধ্যে ভোলার উদ্ধৃত গ্যাস দেশের শিল্প কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে 10 আগস্ট। সোমবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এবছর পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। 24 আগস্ট চট্টগ্রামের ডবল মোরিং থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের 2টি 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 2 বছর আগে 24 আগস্ট ডবলমোরিং থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রের মধ্যে ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের 2টি 9AM পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনির বস্তি এলাকায় অস্ত্র বেচাকেনার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে 2টি পিস্তল উদ্ধার করা হয়। সোমবার বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এগুলো ডবলমোরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র। 9mm পিস্তল, তরাস, ম্যাগাজিনযুক্ত জাহাজ স্লাইডের গায়ে TI 073329 মেড ইন ব্রাজিল এবং 2000 পিস ইয়াবা সহ সন্ত্রাসী আলমগীরকে
আটক করা হয়। এদিকে চট্টগ্রামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন এর কার্যালয়ে 2 কোটি টাকা চাঁদার দাবিতে সশস্ত্র হামলার ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে গ্রেফতার করেছে বাজিদ মোস্তামি থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই তো তদন্তাধীন আছে, আমরা তার সাথে কথোপকথন তাদের সাথে যে ডেভিড ইমনের কোনো কথোপকথন যদি আমরা পাই সেটা যাচাই বাছাই করা হবে। তারাই নিজেরাই বলেছে যে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ করে। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিএমপি। একই সঙ্গে সন্ত্রাসীদের শনাক্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এ নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য জাকেরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলে প্রত্যাশা সাবেক অধিনায়কের। রেসপেক্ট, সম্মান নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনেও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক। প্রায় 30 মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ যাবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা, আর সে ভাবনা থেকে 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন। বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেস্ট যে বোলিংটা, এই পেস্টে সৌম্য সরের যেটা খেলেছে, বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন, উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে, সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মানে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে একটি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ 41 জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। এবং জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।